আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন আজকের পোস্ট এডিট। আমরা কথা বলছি হাসপাতালের দালাল চক্র নিয়ে, সরকারি হাসপাতালের দালাল চক্র। ডক্টর সেনের কাছে যে প্রশ্নটা প্রথমেই করতে ইচ্ছে করছে, যেহেতু আপনার সঙ্গে সরাসরি শাসক দলের যোগাযোগ রয়েছে, এই দালাল চক্র ভাঙা কি এতটাই কঠিন যে প্রশাসনকেও এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসতে হয়? না, আমি আপনার সাথে এই কথার উত্তর শেয়ার করার আগে আমি একটা কথা বলতে চাইব। আপনি জাস্ট বিরতিতে যাওয়ার আগে যেটা বললেন যে সরকারি হাসপাতালে দালাল চক্র চলে, এটা নতুন কোনো ঘটনা নয় বা এটা নিউজ টাইমসের একটা টপিক হওয়ার মতো যোগ্যতাও এই টপিকের নেই। তাহলে আমরা কেন আলোচনা করছি টপিকটা এটাই যে দীর্ঘদিনের এই প্রথাকে ভাঙার মতো ব্যবস্থা এর আগে কেউ করেনি, যেটা এখন করা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি জাস্ট একটু রাস্তায় জ্যাম থাকার জন্য দেরি হলো, আমি এসে এখানে ক্যামেরার সামনে আসার আগে শুনছিলাম আমার জনৈক যিনি আমার সাথে স্টুডিও শেয়ার করছেন, তিনি বলছেন যে সমস্ত হাসপাতালগুলোতে নাকি রাজনৈতিক নেতৃত্বরা ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না, কিছু মনে করবেন না, উনি হঠাৎ মঙ্গল গ্রহ থেকে এলেন না, বাংলায় কত বছর আছেন আমার জানতে ইচ্ছা করছে, আমি পরে জেনে নেব। উনি বোধহয় এটা ভুলে গেছেন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু অনেক জায়গাতেই নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে। আর এটা নতুন কোনো ঘটনা নয়। অসীম দাশগুপ্তর মতো মন্ত্রীরাও কিন্তু আরজিকর মেডিকেল কলেজ বা অন্যান্য অনাদি সাহের মতো মন্ত্রীরাও কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গাগুলোয় রোগী কল্যাণ সমিতির মাথায় তারা ছিলেন। ইনসিডেন্টালি আমিও এই রোগী কল্যাণ সমিতি এসএসকেএম হসপিটালের একজন সদস্য। আমিও এমডিইজি গ্রুপের স্বাস্থ্য দপ্তরের একজন নির্বাচিত মনোনীত প্রতিনিধি। আমি আপনাকে বলছি, অতীতে আমরা কবে দেখেছি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের দায়িত্ব নিজে নিয়ে সারপ্রাইজ ভিজিট করে হাসপাতালে ভিজিট করছেন? আমরা অতীতে কবে দেখেছি যে পিজি হাসপাতাল, যেটাকে এখন যারা বিগত 5 বছর পর হঠাৎ করে পিজিতে ঢুকবে তারা ভাববে আমরা অন্য কোনো প্রাইভেট হসপিটালে ঢুকছি, আপগ্রেডেশন এতটাই হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের। আমরা কবে দেখেছি যে সেখানে রোগী কল্যাণ সমিতির মাথায় থাকা কোনো মন্ত্রী, আমি মেনে নিলাম শাসক দলের কোনো মন্ত্রী, নিজে এসে উদ্যোগ নিয়ে দালাল চক্র ভাঙার জন্য তৎপর হয়েছে এবং যে দালালটিকে ধরা হয়েছে সেই দালালটি তথাকথিত নিজেকে শাসক দলের একজন নেতা বলে দাবি করলেও সে রেয়াত পায়নি? আমার ধরা হয়েছে বলছেন কি করে? আমার মনে ধরা তো হয়নি। আমি তো সেটাই প্রশ্ন করলাম যে এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসতে হচ্ছে কেন? দু পা পিছিয়ে আসেনি। আমি আপনাকে আবার বলছি, সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করার জন্য কিছু নিয়ম নীতি আছে। অতীতে আমরা কোনোদিন দেখিনি যে শাসক দলের কোনো ইউনিয়ন অফিস থেকে শাসক দলের কোনো গ্রুপ ডি কর্মচারীকে শাসক দলেরই কোনো নেতা পুলিশের হাতে তুলে দিচ্ছে। এটা আমরা প্রথম দেখলাম। আমরা এটাও দেখেছি, এর সাথে মিল পাচ্ছি কোথায়, আমাদের মুখ্যমন্ত্রীর ভাইপো বা আমাদের দলের শাসক দলের কোনো নেতা নেত্রীও কোনো কুকর্ম করলে ছাড় পায় না, সেটার সাথে এটার মিল পাচ্ছি যে শাসক দলের একজন মন্ত্রী শাসক দলেরই একজন সমর্থক অ্যাক্টিভ কর্মী, সে দালাল চক্রে জড়িত বলে তাকে রেয়াত করেনি, তাকে কিন্তু পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এই দৃশ্য কিন্তু আমরা তো দেখতে দেখতে 90 সাল থেকে মেডিকেল প্রফেশনের সাথে আছি, দীর্ঘ প্রায় এতগুলো বছর পেরিয়ে এসেছি, আমরা কোনোদিন এই জিনিস দেখিনি। তাই এটা প্রমাণ করে যে সদ ইচ্ছাটা থাকলে করা যায়। আর আমি বলবো ওনাদের মতো কিছু মানুষের জন্যই আজকে ওনাদের মতো মানুষরা, আপনি আপনার দিক থেকে ওনাদের মতো মানুষদের সমালোচনা করুন, আমার কোনো আপত্তি নেই আপনার জায়গা থেকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওনাদের মতো আরো বহু মানুষের এই প্রশ্ন যে আজকে যে পদক্ষেপ আমরা দেখছি সেই পদক্ষেপের ফলে দালাল মুক্ত সরকারি হাসপাতাল গড়ে তোলা যাবে কি? এটা হচ্ছে মূল কথা। আপনার মনে থাকতে পারে আমরা কিন্তু বাম জমানায় দেখেছি ট্রান্সপারেন্সি আনার জন্য সরকারি হাসপাতালে ইলেকট্রনিক বোর্ডের মাধ্যমে কোন হাসপাতালে কটি বেড খালি আছে সেগুলোকে দেখানো হবে, যাতে কেউ হাসপাতালে আসার আগে জেনে নিতে পারবেন ওই রোগী হাসপাতালে ভর্তি করার মতো বেড আছে কিনা। এই দালাল চক্রের জন্য কিন্তু সেগুলো করা যায়নি। সেই ইলেকট্রনিক বোর্ডগুলো পরে ভেঙে গেছে, তারপরে স্ক্র্যাপে চলে গেছে। আমি 100 বার আপনার সাথে একমত পোষণ করছি, সেটা করার সদিচ্ছা দেখানো হয়নি। আমি তো আবার বলছি, আমি নিজে আরজিকরের সাথে 1990 সাল থেকে 2010 বছর যুক্ত ছিলাম। সেই সময় শাসক দলের একজন মন্ত্রী ছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির মাথায়, মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। কোনোদিন তাকে বা সেই সরকারকে, যেখানকার স্বাস্থ্যমন্ত্রী নিজে একজন চিকিৎসক ছিলেন, বলতে লজ্জা করে, তাকে কোনোদিন এইভাবে আমরা সদিচ্ছা প্রয়োগ করে দালাল চক্র নিধন করতে দেখিনি পথে নামতে। এবার এবার 1 মিনিট বলে শেষ করবো। আপনি যদি যেমন 34 বছরের ধুলো 2 বছর 6 বছরে ঝেড়ে ফেলা যায় না, কিছুটা টাইম লাগে, তাও প্রায় অনেকটা আমরা করতে ফেলেছি। কেউ এতদিনের একটা বদ অভ্যাস
সেটা করতে টাইম দিতে হবে। আজকে একজনকে ধরা মানে কিন্তু বাকিদের কাছে মেসেজটা যাচ্ছে যে কেউ ছাড় পাবে না। আজকে উনি সমালোচনা করছিলেন সাদা পোশাকের পুলিশ। ঘটনাটা হচ্ছে আসলে একটু আমরা যদি ঘটনাটা কি ছবিটা একটু দেখার চেষ্টা করি, যে এসএসকেএম হসপিটাল চিরকালেই আমরা জানি যে মদন মিত্র মানে কন্ট্রোলে ছিল। এবার মদনবাবু জেলে যাওয়ার পরে এবার নতুন নেতা তার কন্ট্রোল, প্রথমে একজনকে দেওয়া হলো, তিনি ঠিকমতো পারলেন না, এবার আরেকজনকে আনা হলো। এইটা হচ্ছে এই যে শোটা হচ্ছে, শো অফটা এখন হচ্ছে, এইটা হচ্ছে সেই সাম্রাজ্য বিস্তারের নানা কলা কৌশল। এবং এই মন্ত্রীর নতুন যিনি দায়িত্ব নিয়েছেন তিনি যাতে হাসপাতালে নতুন করে তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করতে পারেন, তার লোকেরা যাতে হাসপাতালটা নিয়ন্ত্রণ করতে পারে, তার ক্ষমতা যাতে বৃদ্ধি হয়, এটা হচ্ছে তারই। এইভাবে তো আপনি দেখতেই পারেন, এই স্বাধীনতা প্রত্যেকের আছে। শুনুন শুনুন, যদি এইভাবে আপনি দেখতে পারেন, আপনি রঞ্জিতবাবু আপনি এই বিষয়টাকে এইভাবে দেখতে পারেন, এইভাবে দেখার স্বাধীনতা ভারতবর্ষের সব স্বাধীন নাগরিকদের আছে, যে এটা আসলে যিনি এখন ক্ষমতায় এলেন সেখানে তিনি তার লোক বসাবেন বলে করছেন। কিন্তু আবার এইভাবেও দেখা যায় যে তিনি এলেন কার নির্দেশে এবং কি নির্দেশ নিয়ে, এবং সেই নির্দেশকে যদি কাজে পরিণত করতে হয় কি কি পদক্ষেপ করতে হবে তিনি সেই পদক্ষেপগুলো এক এক করে করছেন। এভাবে দেখতেও তো আপনি পারেন। তাহলে প্রথম পদক্ষেপ যেটা হওয়া দরকার, যেখানটাতে দালাল চক্রের মূল জায়গা, সেটা হচ্ছে হাসপাতালে বেড নেই, আমরা দালাল ধরি কেন, আমার বেড দরকার, আমরা দালাল ধরি কেন, আমার অপারেশনের ডেটটা দরকার, আমার ব্লাড দরকার, ইত্যাদি ইত্যাদি। আসলে সংকটটা তো ওইখানে। তাহলে প্রথম কি করা দরকার ছিল, আমার হাসপাতালে বেড বাড়ানো দরকার, ডাক্তার বাড়ানো দরকার, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, নার্স বাড়ানো দরকার। আপনার সেই কোনোটাই যদি না নিয়ে আপনি যদি কটা দ্বারা এটা শো অফ হচ্ছে। আপনি একটা দেখুন, এইখানে কিন্তু আমি নিজে সাংবাদিকতা করি, আমার অভিজ্ঞতা বলে যে বর্তমান সরকারের আমলে অনেকগুলো জেলা স্তরে অনেকগুলো হাসপাতাল তৈরি হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু পদক্ষেপগুলো করা হয়েছে। অন্তত বাড়িগুলো তৈরি হয়েছে, সেখানে ইতিমধ্যেই চিকিৎসক অ্যালার্ট করা হয়েছে, তারা কাজ শুরু করেছেন। হ্যাঁ, হয়তো তাও পর্যাপ্ত নয়, কিন্তু দীর্ঘদিন তো ছিল না। আপনাদের খবর দেখিয়েছেন যে প্রতিটা বেডে 3 জন করে পেশেন্ট থাকছে এবং পেশেন্ট পড়ে গিয়ে মারা যাচ্ছে, এবং সেই হাসপাতালের দায়িত্ব এই মন্ত্রী আছেন। এই যে টালিগঞ্জের যে হাসপাতাল, সেখান থেকে বেডে 3 জন করে দিয়েছে। তাহলে হাসপাতালের নামটা কি জানো? আমি বাঙ্গুর যেটা পুরোটা বলুন না। হ্যাঁ, নামটা কি জানো? এটা তথ্য জেনে বলতে হবে তো। না, আমি তথ্য জেনেই বলছি। টালিগঞ্জে যে বাঙ্গুর হসপিটাল, যেটা সেই বাঙ্গুর হসপিটালে মাত্র কয়েকদিন আগে দেখুন, বলে যাচ্ছেন কেন, ওটা এমআর বাঙ্গুর হসপিটাল। হ্যাঁ, এমআর বাঙ্গুর হসপিটালে রোগী পড়ে মারা গেল। কারণ হচ্ছে একজন 3 জন, আমি পেশেন্ট পাঠিয়েছি ডেঙ্গু নিয়ে, পেশেন্ট আইডিএতে, সেখানে বলেছে 3 জন ভর্তি হতে হবে, এবং সেই পেশেন্ট আলটিমেটলি আমৃতে নিয়ে গেল, মারা গেল। তাহলে এই ছবি, একটা বেডে 3 জনকে পেশেন্ট রাখতে হচ্ছে, আর সেখানে এত উন্নতি হয়ে গেছে। আপনি যে কথা বলছেন, এটা ঘটনা, আপনি যে কথা বলছেন, পরিচ্ছন্ন হয়েছে, কথা বলছে, মোটা গ্রিল লেগেছে, সব ফ্যাক্ট। কিন্তু ডাক্তার কই? ডাক্তার কোথায়? নার্স কোথায়? টেকনিশিয়ান কোথায়? একটু বলতে দিতে হবে। এইগুলো ছাড়া তো চিকিৎসা উন্নতিটা হবে। আলোচনা আজকে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলোচনা করছি না। আমি আপনাকে বলছি রঞ্জিত বাবু, আপনার পয়েন্টগুলোকে সামনে রেখে আমি বলছি, যদি আমার এখানে ভূমিকা তো বেসিক্যালি সঞ্চালকের, আমি কোনো দিক ডিফেন্ড করে কথা বলছি না, কিন্তু আপনি যে পয়েন্টগুলো তুলছেন এই পয়েন্টগুলো বহুদিন ধরে আলোচনা হচ্ছে। এখন এই মুহূর্তে রাজ্যে যদি আমাদের এটা নিশ্চিত করতে হয় যে প্রত্যেকটি লোক সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে, তাহলে সরকারি হাসপাতালের বেডের সঙ্গে এখন যা আছে তার থেকে সম্ভবত 50 গুণ বাড়াতে হবে, কি আরো বেশি বাড়াতে হবে। আপনাকে ভাবতে হবে হাওয়ায় হবে না। আমরা বিগত 6 বছরে কতটা বাড়াতে পেরেছি, আপনাকে তো সেই পার্সপেক্টিভে দেখতে হবে। 1 মিনিট আমি বলতে চাইবো উইথ ইউর পারমিশন। এই যে ডাক্তার কোথায় উনি কোশ্চেনটা করছেন, আমি জানি না উনি জানেন কিনা, উনি তো দেখছি অনেক কিছুই না জেনে বলেন। একজন ডাক্তার তৈরি হতে 5 থেকে 6 বছর লাগে। এই নতুন সরকারটা ক্ষমতায় এসছে 6 বছর। অতীতে কতগুলো মেডিকেল কলেজ ছিল, সেখানে যারা ঢুকেছিল তারা পাস করে বেরোবে, তবে তো তারা এখানে সুযোগ পাবে কাজ করার। নতুন সরকার আসাতে সরকারি এবং বেসরকারি পরিকাঠামোর মধ্যে দিয়ে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে, সেখান থেকে নতুন ডাক্তার যারা বেরোবে তারা তো আরও আগামী 2-3 বছর 4 বছর পরে তারা পাস করে বেরোবে। দীর্ঘদিন কোনো নতুন করে মেডিকেল কলেজ তৈরি হয়নি, দীর্ঘদিন করে নার্সিং। আমি আপনার সঙ্গে একমত। আমি এই বিতর্কে যেতেই চাইছি না যে এই মুহূর্তে এই রাজ্যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার কি, কত ডিমান্ড, কত সাপ্লাই। ডিমান্ডের থেকে সাপ্লাই কম, এটা অ্যাকসেপ্ট করেই আমাদের কথা বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু সাপ্লাই কম, তার মানে কি আমাকে এটা মেনে নিতে হবে যে দালাল চক্র থাকবে? কখনোই না, কখনো। আমি এখানে ডক্টর সেন যে কথাগুলো বললেন, তা আমি তার পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা আমি বলতে চাই। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে এই যে দালালকে অ্যারেস্ট করা হয়েছে, হ্যাঁ, রাজেন মল্লিক যার নাম আর কি,
তো তাকে অ্যারেস্ট করা হয়েছে Arrest বলে বলা করা হচ্ছে, হয়েছে কিনা, বাস্তবে arrest তো করা হয়নি। করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নাকি ধরা হয়েছিল, মানে প্রথমে ধরে খুব প্রচার করা হলো যে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে জানা গেল যে নাকি জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছিল। অর্থাৎ এটা বাস্তব কথা যে পয়েন্টে উঠে আসছে যে যেহেতু সে নিজেই ডিক্লেয়ার করেছে, নিজেই বলছে যে সে শাসক দলের সঙ্গে যুক্ত, এবং সেটা শান্তনুদা স্বীকারও করেছেন যে শাসক দলের সঙ্গে যুক্ত বলে সে নিজেই বলে, তার ফলে শাসক দল মানে সরকার তাকে ধরেও কিন্তু ধরতে পারলো না। এবং এইটা দীর্ঘদিন থেকে আমরা জানি, যখন রাজ্যে তৃণমূল সরকার এসছে তখন থেকেই তো এরা দালাল চক্র চালায়। তাহলে আজকে মানে তাকে চিহ্নিত করতে বারবার তাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তাকে ধরা গেল না কেন এতদিন পর্যন্ত? এখনও তাকে মানে ধরে অ্যারেস্ট করা হলো না কেন? তাহলে এইটা কোথায় আটকাচ্ছিল কোথায়? দ্বিতীয়ত হচ্ছে যে এর আগে যখন জুনিয়র ডাক্তারদেরকে মারধর করলো এই দালাল চক্রের আরেকজন পান্ডা, তার নাম হচ্ছে সঞ্জয় দাস, তো তাকে যখন জুনিয়র ডাক্তাররা ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ বলছে যে আমরা থানায় নিয়ে গিয়ে কেস দেবো। আমরা দেখেছি থানায় নিয়ে গিয়ে কেস দেয় না। জুনিয়র ডাক্তাররা বললো যে এখানে নন বেলেবল কেস দিতে হবে, যেহেতু জুনিয়র ডাক্তারদেরকে মেরেছে, নন বেলেবল কেস দিতে বাধ্য হলো, থানায় নিয়ে গেল, অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে পরের দিন তাকে জামিনে ছেড়ে দেওয়া হলো। তাহলে যদি আজকে সত্যি সরকার আন্তরিক হতো যে হাসপাতালে দালাল চক্রকে ভাঙবে, তাহলে যারা দালাল বলে চিহ্নিত, যাদেরকে মানে লোক দেখানোর জন্য ধরা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করে রাখছে না কেন? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে এতদিন পর্যন্ত লাগছে কেন? আমি এটার সঙ্গে একেবারেই একমত নই শান্তনুদার বক্তব্যের সঙ্গে, যে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত তিনি সহৃদয় হয়েছেন, তিনি বুঝতে পেরেছেন দালাল চক্র ভাঙা দরকার, সেই জন্য তিনি ভাঙছেন। এটার সঙ্গে আমি একমত নই এই কারণের জন্যই যে দালাল চক্র আছে তিনি জানেন, তার মানে বিধানসভা এলাকার মধ্যে তার বাড়ির ঢিলছোড়া দূরত্বে এসএসকেএম হাসপাতাল অবস্থিত, সেখানে দীর্ঘদিন ধরে দালাল চক্র চলে এবং বহুবার চিহ্নিত করার পর ধরা হয়নি। আজকে কেন ধরা হচ্ছে? তার কারণ আজকে দালাল চক্রের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠেছে, এই আন্দোলনটা হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং নার্সরা গড়ে তুলেছে, এবং সেখানে বারবার চিহ্নিত করা হয়েছে ডাক্তার নার্সরা মার খাচ্ছে দালালদের হাতে। এবং যখন লাস্ট এই ইনসিডেন্টটা হলো, তখন যেহেতু মুখ্যমন্ত্রী যেতে বাধ্য হলেন, সেখানে জুনিয়র ডাক্তাররা এমএসভিপি ডিরেক্টর এবং মানে ডিএমই তাদের সামনে যখন এই বক্তব্যগুলো পেশ করছিলেন, দালাল চক্র নির্মূল করতে হবে, দাবি কী ছিল? দালাল চক্র নির্মূল করতে হবে, ক্যাচ বেড মানে ক্যাচ পেশেন্টদের জন্য বেড বুক করে রাখা যাবে না, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে হবে, এই ছিল দাবি। তাহলে এই দাবিগুলো নিয়ে যখন তারা আন্দোলন করছেন, তখন জুনিয়র ডাক্তারদেরকে যখন স্যাটিসফাই করতে পারছে না, কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না, তখন আমাদের রাজ্যের মন্ত্রী, যিনি নতুন করে তখনও দায়িত্ব পাননি, যে মন্ত্রী এখন দায়িত্ব নিয়েছেন রোগী কল্যাণ সমিতির, তিনি কিন্তু তখনও দায়িত্ব পাননি, তিনি গিয়ে হাজির হলেন। তিনি হাজির হওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিলেন আন্দোলনের চাপের কাছে যে তিনি দালাল চক্র ভাঙবেন এবং এই দাবিগুলো পূরণ করবেন। এই আন্দোলনের চাপের ফলে, এবং যেহেতু গোটা পশ্চিমবঙ্গে একটা জনমত তৈরি হয়েছে আন্দোলনের ফলে হাসপাতালের মধ্যে দালাল চক্র ভাঙতে হবে, এই চাপের ফলেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হচ্ছেন যে তাদের বিরুদ্ধে একটা লোক দেখানো অন্তত আপনি বলছেন বাধ্য হচ্ছেন, কিন্তু এরকম হতেই পারে যে মুখ্যমন্ত্রী তিনি তো একটা বিরাট কাজের পরিসরের মধ্যে থাকেন, তার সামনে এই বিষয়টা উপস্থাপিত হয়েছে, তিনি অ্যাকশন নিয়েছেন। উপস্থাপিত আজকে আপনাদের আন্দোলনের এর আগেও হয়েছে, তো এর আগেও তো উপস্থাপিত হয়েছে, কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন ডক্টর সরকার, আমার প্রশ্ন হচ্ছে এসএসকেএম হাসপাতাল আমাদের রাজ্যের সবথেকে বড় মাল্টি স্পেশালিটি হাসপাতাল, কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসপাতাল, কিন্তু এতগুলো জেলা হাসপাতাল রয়েছে, এতগুলো মহকুমা হাসপাতাল রয়েছে, ছবিটা বিভিন্ন জায়গায় তো একই রকম। যদি এক ইউনিট ব্লাডের জন্য এসএসকেএম হাসপাতালে দালাল চক্র সক্রিয় থাকতে পারে, তাহলে এটা রায়গঞ্জ হাসপাতালেও থাকতে পারে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থাকতে পারে, এই যে জেলা হাসপাতালে ডক্টর দত্ত দীর্ঘদিন কাটিয়েছেন। ডক্টর দত্ত বলতে দিন, আপনি কি ডক্টর সেনের সঙ্গে একমত যে এই মেসেজ জেলা হাসপাতালে যাবে এবং সেখানকার দালাল চক্র সতর্ক হবে যে এটা চলতে পারে না? এটা ভুল নয়, কিছু অর্থে ঠিক। তো আমি দুটো ব্যাপার বললাম, আমি অ্যাকচুয়ালি দুটো এক্সট্রিম ভিউর মাঝখানে আছি, রিয়েলিটিটা এর মাঝখানে কিছু অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি কল্যাণী মেডিকেল কলেজের সাথে দীর্ঘদিন যুক্ত, তো সেখানেও এই কিছুদিন আগে আপনারা হয়তো খবর পেয়ে থাকবেন, এরকম একটা দালাল চক্র চলছিল। শুধুমাত্র দালাল চক্র নয়, ওষুধ, অ্যাম্বুলেন্স সব কিছু নিয়ে একটা চক্র চলছিল, এবং একজন পলিটিক্যাল লিডারের নেতৃত্বেই। গত 5 বছর তাকে ধরা হয়নি, ডেফিনেটলি ধরা হয়নি, কিন্তু এই বছর কিন্তু তার সেই ক্ষমতা খর্ব হয়েছে, এবং এটা আমি বলবো একটা পজিটিভ দিক। এটা শুধু যে এসএসকেএম এ শুরু হয়েছে এটা নয়, অন্যান্য জায়গায় শুরু হয়েছে, তো সেই দিক থেকে এটা একটা ভালো দিক। এবং আরেকটা জায়গা আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে, খুব স্লোলি হচ্ছে, কিন্তু আরও একটু বোধহয় এই জিনিসটা একটু ফাস্ট হওয়া দরকার। না, কিন্তু এই যে আপনি বললেন যে দালাল চক্র যিনি চালাতেন তার ক্ষমতা খর্ব হয়েছে, ক্ষমতা খর্ব হলে আবার কখনো ক্ষমতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
ক্ষমতা নির্মূল হতে হবে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে হবে, এরকম কিছু চোখে পড়েছে? ফৌজদারি মামলা সেই অর্থে চোখে পড়েনি, কিন্তু অ্যাটলিস্ট সেই দালাল চক্রটা বন্ধ হয়েছে, সেটাও পজিটিভ দিক। আমরা যদি পজিটিভলি দেখতে চাই, সেটা ডেফিনেটলি। আপনার কি মনে হয় রঞ্জিত বাবু, এই ধরনের চক্র যারা চালান তারা এটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস হলে অনেক সময় তাদের অ্যাক্টিভিটি বন্ধ করে রাখেন, তার মানে কি এই যে তিনি এক্স্যাক্টলি তাই। আপনি বহরমপুরে মুর্শিদাবাদে যে হাসপাতালে আগুন লাগলো, সেই হাসপাতালে একজনকে গ্রেপ্তার করা হলো, কিন্তু যেখানে বসে দালাল চক্র কাজ করতো তারা কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। আর দালাল চক্র তো শুধু এসএসকেএম না, সমস্ত সরকারি হাসপাতালে রয়েছে। তাহলে যদি সত্যি একটা এই ধরনের একটা অ্যাকশন হয় যে দালাল নির্মূল করব, তাহলে শুধু এসএসকেএম কেন, বাকিগুলো নয় কেন? খুব ভালো কথা, আমরা দুহাত তুলে সমর্থন করব যদি দালাল চক্রকে নির্মূল হয়। কিন্তু আমার যেটা বক্তব্য যে খুব ভালো কথা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আসলে যেভাবে হাসপাতালের নেতা মন্ত্রীদের দৌরাত্ম্য আবার নতুন করে, যেভাবে আপনি জাস্ট আপনাদের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে মন্ত্রী বিশাল পুলিশ বাহিনী তার দলবল নিয়ে হাসপাতালের ভেতরে যাচ্ছে ক্রমাগত, এবং আমরা কোন মন্ত্রী যদি দালাল চক্র ভাঙতে যান তাহলে তো তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যাবেন না, তিনি তো মন্ত্রী হিসেবে যেতে পারেন। আমি যেটাকে সবথেকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে এই যে হাসপাতালের মাথায় রোগী কল্যাণের নাম করে একজন করে নেতাকে বসিয়ে রাখা হচ্ছে, এটা আসলে শাসক দলের নিজের কল্যাণ, নিজের স্বার্থ, নিজের প্রতিপত্তি বাড়ার জন্য করা হচ্ছে। এইটা সিপিএম থেকে শুরু হয়েছে এবং এটা সেই ধারাবাহিকতা আজকে তৃণমূলও কন্টিনিউ করছে। একটা মেডিকেল সিন্ডিকেট, যেমন জমি জমার ক্ষেত্রে দালালির ক্ষেত্রে একটা সিন্ডিকেট, এটা আরেকটা মেডিকেল সিন্ডিকেট। আজকে এমএলএ, আজকে কাউন্সিলর, আজকে মন্ত্রী এবং তাদের ডাক্তার নেতা, এরা সবাই মিলে একটা মেডিকেল সিন্ডিকেট। এবং সেই ক্ষেত্রে সব থেকে খারাপ অবস্থা হচ্ছে রোগীদের কথা কেউ ভাবে না। নামে রোগী কল্যাণ, কিন্তু আসলে কিন্তু দলের কল্যাণ এবং কতিপয় মন্ত্রী তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, কতিপয় নেতা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা কিন্তু ডক্টর সরকার সম্পূর্ণ অন্য একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, কিন্তু উনি কিন্তু এটাকে এইভাবে দেখেননি। উনি কিন্তু স্বীকার করলেন, উনি বলতে চাইছেন যে ওনাদের যে আন্দোলন হয়েছিল জুনিয়র ডাক্তাররা কয়েকদিন আগে এসএসকেএম এর ঘটনা ঘটেছিল, চাপের ফলে এটা হয়েছে। কিন্তু বর্তমানে যিনি শাসক দলের হয়ে দায়িত্ব নিয়েছেন, তিনি কিন্তু সেই দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা তিনি বন্ধ করবেন। তারিখ আমি একটা কথা সঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র গ্রুপ ডিদের হাত দিয়ে এবং বাইরে যারা কয়েকজন কতিপয় গুন্ডা বা মস্তান তাদেরকে হাত দিয়ে দালাল চক্র কখনো ভাঙা যায় না। দালাল চক্রের মাথা অবশ্যই ডাক্তাররা, এবং এর সঙ্গে যুক্ত ওয়ার্ড মাস্টার, হাসপাতালের যে মূল কেন্দ্রীয় প্রশাসন, সেটা না যদি এর সঙ্গে যুক্ত থাকে কখনো দালাল চক্র চলতে পারে না। আমরা এই আপনার কাছেই ফিরবো, কিন্তু আমাদের যেতে হবে একটা ছোট বিরতিতে। আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা বিরতির পর।